সব জায়গায় পাণ্ডবরা একসঙ্গে ছিল, কিন্তু ওই সময়টা অর্জুন একাকী কাটালো। একটা দুটো দিন নয়, 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়ে বেঁচে আছে। হস্তিনাপুরের রাজার কি দুর্গতি দেখো। এইবার রাস্তায় ঘুমায়, নদীর জল খায়, গাছের ফল খায়, আর করতে করতে বাবা 10 বছর কেটে গেল। বাকি আছে ঘরে ফিরতে 2 বছর, এখনো 2 বছর কাটাতে হবে। তাহলে কি করবে? এইবার এমন একটা জায়গায় গেল, যে জায়গাটার নাম হলো মণিপুর রাজ্য। আর মণিপুর রাজ্যে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন এত ক্লান্ত হয়েছে, গাছের তলায় বাবা গাছে হেলান দিয়ে পা দুটো রাস্তায় ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর এমন সময় বাবা এক রাজা, ইহা মাথায় বড় মুকুট আছে, রাজার পোশাক, হাতে একটা তরবারি, ঘোড়ার পিঠে চড়ে এসেছে। এসে বাবা দেখে না রাস্তা অবরোধ করে একটা মানুষ লম্বা হয়ে পা ছড়িয়ে আছে। এইবার সেই রাজা মশাই এসে বলছে, এই যে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার রাজ্যে সেই রাস্তা অবরোধ করে ঘুমাচ্ছ। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও। অর্জুন হাত জোড়ো করে বলছে, আমি যদি না উঠি কি করবে? বাবা এমনি একটু অর্জুন হ্যাকাতে মতো, যদি না উঠি তো কি করবে? বলে তোমার গলা ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে বের করে দেবো। অর্জুন মনে মনে চিন্তা করলো, হায় রে, হাতি যখন গদে পড়ে পরেরটা সবাই জানে। মনে মনে ভাবলো, যাক আমি আর পরিচয় দেওয়ার দরকার নাই, কি দরকার, আমার এই দুর্দশা হয়েছে যখন তো আমার মাথা পেতে নিতে হবে। কিছুতে অর্জুন রাস্তা ছাড়বে না। আর সেই রাজা তরবারিটা হাতে করে নিয়ে বলে, তোমার মস্তক ছেদন করে দেবে। উঠবে কিনা বলো? অর্জুন বলছে উঠবো না। আর সেই রাজা বলছে উঠবে না তো? ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। তরবারিটা রেখে অর্জুনের হাতটাকে ধরেছে, আর অর্জুনের হাতটা ধরে বাবা যেই না টেনে তুলতে গেছে, মাথা থেকে মুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়ে গেল, মাথায় বড় বড় লম্বা লম্বা কেশ ছড়িয়ে গেছে। কি বা বুঝতে পেরেছো? ওটা রাজা নয়, রাজকন্যা, মানে রাজার মতো সেজেছিল। আর যেই না মাথার চুলগুলো ছড়িয়ে গেল, এইবার অর্জুনের হাতটা ধরে আছে, আর অর্জুন হাতটা ধরে আছে, যেটা মহাভারতে একটা কথা আছে বাবা, পানিগ্রহ। ভাগ্যিস বাবা কলিযুগে ওইটা উঠে গেছে, যদি থাকতো কি সর্বনাশটা হতো। কেন জানো? এই পানিগ্রহ মানে তখনকার দিনে বাবা, যদি নারী বা পুরুষ কেউ কারোর হাত ধরতো, তাকে বাবা এর আগে যদি 2-4টে বিয়ে করাও থাকে, কিন্তু হাত যখন ধরেছে কোনো মেয়ে, তোমাকে বিয়ে করতে হবে। আমার ভুল বললাম? কোন ঠাকুর রক্ষা করেছে এখন? এইবার কি করেছে, যেই না হাতটা ধরেছে অর্জুন, আর ওই যে রাজকন্যা হাতটা ধরে আছে, এইবার দুজনের 4 চোখে চাউনি হয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে হাতটা ধরে। এইবার মেয়েটা বলে উঠলেন, কে তুমি, তোমার নামটা কি? অর্জুন বলে উঠলেন, আমি হস্তিনাপুরের রাজা, আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। মেয়েটা মনে মনে করলো, বাবা বাবা, সেই তো বড় হয়েছি, বাবা তোমায় বিয়ে দেবে, তাহলে এত সুন্দর পাত্র তো আমি আর পাবো না, তাহলে কিসের জন্য আমি হাতটা ছাড়া করবো? তাহলে সেই যখন পানিগ্রহ হয়ে গেল, তাহলে এই ছেলেটাকে আমি বিয়ে করবো। এইবার অর্জুন জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বলে, আমার নাম এই মণিপুর রাজ্যের রাজা চন্দ্রভানুর মেয়ে, আমার নাম হলো চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা। ও, তা অর্জুন মনে মনে করলো, বাবা বাবা, এই তো সুযোগ। বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। শুধু এখনকার ছেলেরা মনে করেছে বদ, তখনকার ছেলেরা বদ ছিল না। মনে মনে ভাবলো, 10 বছর আমি নদীর জল গাছের ফল খেয়েছি, এইবার 2 বছর একটু আরামে কাটাবো। আমি বলবো না, আমার পরিচয় দেব না, আজকের এই মেয়েটাকে বিয়ে করে 2 বছর এর কাছে থাকবো, আর 2 বছর হয়ে গেলে আমি পালিয়ে যাব হস্তিনাপুর। একবারও বললো না যে আমি আগে বিবাহ করা হয়ে গেছে দ্রৌপদীকে, একবারও পরিচয় দিল না। কিন্তু চন্দ্রভানু রাজা কিছু বুঝতে পারলো না। শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি, শুভ লগ্নে আজকে চিত্রাঙ্গদার সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের ওই মণিপুর রাজ্যে বিয়ের আয়োজন করলো। হস্তিনাপুরে ও যেমন রাজা ছিল, আজকে চিত্রাঙ্গদা ও রাজার মেয়ে। ওদিন শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ে সম্পূর্ণ হলো।
কিন্তু মা বিয়ে হলে কি হবে, পরের দিন থেকে দিন গোনা শুরু হলো। 2 বছর হলেই অর্জুন বাড়ি ফিরে আসবে। আচ্ছা বলো তো মা, বাড়িতে যদি কোনো পশু পাখিও পোষে, কষ্ট হয় না তাকে? সে যখন ছেড়ে চলে যায় বা মারা যায়, কষ্ট হয় না? তাহলে 1 বছর নয় 2 বছর নয়, আজকে 2 বছর অর্জুন যার সঙ্গে ঘর বাঁধবে, কষ্ট কি হবে? দেখতে দেখতে 1 বছর কেটে গেল বাবা, 11 বছর হয়ে গেল, বাকি আছে আর 1টা বছর। আর এই 1টা বছর কিছুতে বাবা আর মনটা মানছে না, কি করে এই সরল সোজা মেয়েটাকে ফেলে আমি আমার রাজ্যে ফিরবো। আমি তো একে কত বড় ঠকালাম, আমি একবারের জন্য আমি সত্যি কথাটাকে বলতে পারলাম না। দেখতে দেখতে বাবা অনেকটা দিন চলে গেল, বাকি আছে আর বেশি দিন নয়, আর 1টা সপ্তাহ। 1 সপ্তাহ মাত্র বাকি আছে। আর এই 1 সপ্তাহ অর্জুন কিছু খাচ্ছে না আর ঘুমাচ্ছে না, শুধু সারা রাত জেগে বসে বসে কাঁদে যে এই মেয়েটাকে এত বড় ঠকালাম, কিন্তু এই মেয়েটাকে একাকে ফেলে যে আমি চলে যাব, আমার চলে যাবার পরে যে এতটাই আমারে ভালোবাসে, তাহলে ও যে চির কাঙালি হয়ে যাবে। মানে নিজের বিবেককে কষ্ট পাচ্ছে, কিন্তু করার কিছু নাই, চলে তো যেতে হবে। আর চিত্রাঙ্গদা এমনই একটা মেয়ে ছিল, এত স্বামী ভক্তি পরায়ণা, কোনদিন স্বামীর কাছে বাবা কিছু জানতে চাইনি বা কোনো কৈফিয়ত নেয়নি। আজকে 3 দিন মাত্র বাকি আছে, অর্জুন বসে বসে কাঁদছে, চিত্রাঙ্গদা পিছনে গিয়ে প্রণাম করে স্বামীর কাছে হাত জোড়ো করে বসেছে। একটা কথা বলবো? বলো। আচ্ছা তুমি যেন মনে করো না আমি তোমার কাছে কিছু জানতে চাইছি, আমি কোনোদিন তোমার কাছে কোনো কৈফিয়ত বা কিছু জানতে চাই না। তবে হ্যাঁ, আজকের আমার একটাই মনি প্রশ্ন, আজ 1 সপ্তাহ দেখছি তুমি ঘুমাচ্ছ না, তুমি ভালো করে খাচ্ছ না, তোমার শরীরও ভালো নেই, বলো না তোমার কি হয়েছে? তুমি কি আমার কোনো কথাই কষ্ট পাচ্ছ, বা তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? একবার বলো, আমি কি তোমার চরণে অন্যায় করেছি? না না চিত্রাঙ্গদা, তুমি অন্যায় করতে পারোই না, তাহলে তুমি কি জন্য কাঁদছো আমায় বলো, বলো তোমার কিসের কষ্ট? চিত্রাঙ্গদা আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? স্বামী, এ দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো সব তোমায় দিয়েছি, আর আজকে তুমি আমার নতুন করে কি চাইবে বলো? না ওই রকম করে নয়, আগে তোমার শীতের সিঁদুর স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তোমার কাছে তাই দেবে। স্বামী, এটাও তো তোমারই দেওয়া, তাহলে আমি যদি শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করি তাতে তোমার অমঙ্গল হবে, আমার কিছু হবে না, তোমারই কষ্ট হবে, আমি সেটাই চাই। তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আজ তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, তোমারই দেওয়া দান, তুমি যখন জানতে চাইছো কথা দিলাম, এই শীতের সিঁদুর স্পর্শ করে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বেশ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো চিত্রাঙ্গদা, আর যদি আমার কথা অন্যথা করো তাহলে তোমার শীতের সিঁদুর মুছে যাবে, তোমার হাতের শাঁখা ভেঙে যাবে। না না স্বামী, না, ওই অমঙ্গলে কথা বললো না, বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, যে কথাটা আমি 2 বৎসর ধরে ভাবছিলাম তোমাকে বলবো, সেই কথাটা কোনোদিন আমি তোমাকে বলতে পারিনি, আজকের আমি তোমাকে সেই কথা বলবো। বলো স্বামী কি কথা? শোনো চিত্রাঙ্গদা, যেদিন আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আমার বিয়ের প্রস্তাব দিলে, সেদিন আমি কোনোদিন তোমাকে বলিনি যে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছি।
তুমি আমার কাছে জানতে চাওনি আর আমি তোমাকে বলিনি, কারণ তোমাকে বিয়ে করার আগে আমি হস্তিনাপুরে একজনকে বিয়ে করে রেখেছি। স্বামী এটা তুমি কি বলছো? তুমি বিয়ে করে রেখেছো? হ্যাঁ চিত্রাঙ্গদা, যে কথাটা এতদিন ধরে আমি তোমাকে বলতে পারিনি। আর শোনো, আমি এক অন্যায়ের জন্য আমি বনবাস হয়েছিলাম, আর এই বনবাসের মেয়াদ কালই সকাল হলে ফুরিয়ে যাবে। আমি ফিরে যাব, আমি ফিরে যাব হস্তিনাপুর। তাই তোমার কাছ থেকে আমি বিদায় চাইছি। এ তো ভালো কথা, তুমি তোমার দেশে ফিরতে চাও। কোন মেয়েটা চাই যে তার বাপের বাড়িতে থাকবে? তুমি যেমন রোজগার করবে, যেমনই থাকবে, যেমনই রাখবে, আমি তোমারই কাছে থাকতে চাই। তুমি আমাকে নিয়ে চলো। আমি কথা দিলাম, তুমি ভুল করেছো, আমিও ভুল করেছি। তুমি তোমার বিয়ে হয়ে গেছে বলনি, আর আমি তো তোমার কাছে জানতে চাই। তাহলে তোমার ভুল আমার ভুল, আমি স্বীকার করলাম। আমি কথা দিলাম আমাকে নিয়ে চলো। দ্রৌপদী সারা জীবন যতদিন আমি বাঁচবো, দ্রৌপদীর আমি চরণ সেবা করব। আমি কথা দিলাম স্বামী, কোনদিন এই দেহে প্রাণ থাকতে কোনদিন বলবো না যে তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। কোনদিন আমি তোমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাব না। আর এই জীবনে প্রাণ থাকতে আমি কাউকে কোনদিন বলবো না যে তুমি আমার স্বামী। কিন্তু তবু আমি যদি দ্রৌপদী চরণ সেবা করি, তবু তো আমি তোমাকে দেখতে পাবো। আর আমি তোমার কাছে কিছু চাই না। এই যে 2 বছর আমি তোমায় সেবা করেছি, এইটুকুনি আমার জীবন কাটিয়ে দেব। আমাকে নিয়ে চলো তুমি। অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা কেন বোঝো না? আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? অগ্নি সাক্ষী করে তো আমার বাবা তোমাকে সঙ্গে বিয়ে দিয়েছে, আর তুমি আমাকে নিয়ে যাবে না কেন? অর্জুন বললেন, তোমাকে নিয়ে যাব না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চিত্রাঙ্গদা বলে উঠলেন, বাহ বাহ স্বামী, বাহ বাহ। 2 বছর যেই কেটে গেল আমি তোমার কাছে ছোট জাত হয়ে গেলাম। ছি 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 ছি, এত নোংরা মন তোমার আমার জানা ছিল না। আমি যদি কোনোদিন জানতাম তোমার এমনই মন, আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। বেশ, তুমি যে মুখে আমাকে বলেছো আমি ছোট জাতের মেয়ে, যাও, চির জন্মের মতো আমি তোমাকে বিদায় দিলাম। আর এই জীবনে প্রাণ থাকতে কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে তোমার কাছে যাব না। ফিরে যাও, আর কোনোদিন ভুল করে তুমি আমার কাছে আসবে না। যাও, সকাল হলে তুমি এখান থেকে চলে যাবে। তৃতীয় পাণ্ডব অর্জুন সকাল হতে চিরজন্মের মতো চিত্রাঙ্গদাকে মণিপুরে রেখে চলে গেল। চিত্রাঙ্গদা মনে মনে করলো, এই মুখ আমি কাকে দেখাবো? আমার দাস দাসীরা সবাই আমাকে দেখে বলবে আমি এমনই কলঙ্কিনী দ্বিচারিণী, আমার স্বামীকে ধরে রাখতে পারলাম না। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাতে অসুবিধা নাই। চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে সবে নদীর জলে ঝাঁপ দিতে যাবে। পিছন থেকে কে যেন এসে চিত্রাঙ্গদার হাতটা ধরেছে। দাঁড়াও, তুমি অন্যায় করেছো, তোমার স্বামী অন্যায় করেছে, তোমার গর্ভের সন্তান তো কোনো অন্যায় করেনি। স্বামী চলে যাচ্ছে তবে জানতে পারলো সে মা হবে। স্বামী থাকাকালীন জানতে পারলো না, আর অর্জুন তো শুনেই গেল না। আরো চিন্তায় পড়ে গেল চিত্রাঙ্গদা। দয়াময়, এই সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে পারবো না। আবার আমি যদি গঙ্গায় ঝাঁপ দিই, আমি অপরাধ করেছি, ওর বাবা অপরাধ করেছে, ও তো অপরাধ করেনি।
তাহলে ওকে মারবার ক্ষমতা আমার নাই। ফিরে গেল চিত্রাঙ্গদা বাড়ি। যখনই চিত্রাঙ্গদার বাবা জানতে পারলো এই কথা, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে দিল। চিত্রাঙ্গদা একাকী হয়ে গেল। আর তাতে মণিপুর রাজ্যে সবাই বলে উঠলো চিত্রাঙ্গদা দ্বিচারিণী, চিত্রাঙ্গদা কলঙ্কিনী, চিত্রাঙ্গদা অসতী। প্রতিদিন ওই ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়া কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই। দয়া বলো না, তোমায় যারা যারা ভালোবাসে তাদের কলঙ্কিনী খুঁজেছ? তারিখিয়ে মিলি কঠিয়ে কাঁদিতে কাঁদিতে ভগবানের চরণে বসে বসে কাঁদছে। আর যখনই বসে বসে কাঁদলো, দেখতে দেখতে 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। সূর্যের মতো তেজ তার, সূর্যের মতো জ্যোতি তার। ওই চিত্রাঙ্গদা হলোই তার বাবা, চিত্রাঙ্গদা হলোই তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বব্রবাহ। ছেলেটার নাম রাখলো বব্রবাহ। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে ছেলেটা বড় হলো। অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলা করে, সবার বাবার নাম বলতে পারে। আর এই যে বব্রবাহনকে যখন জিজ্ঞাসা করে তোর বাবাকে, বলতে পারে না। একদিন ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা, 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 যেই না বলেছে মা, ও মা, একটা কথা বলবো? বব্রবাহনের 5 বছর বয়স। কি কথা রে বাবা? আচ্ছা মা, তুমি শীতেতে সিঁদুর পরো, হাতে শাখা পড়ে আছো, তার মানে আমার বাবা তো আছে। ও মামা, কে আমার বাবা? আমার বন্ধুরা সবাই বাবার নাম বলতে পারে, আমি তো আমার বাবার নাম বলতে পারি না। এই, তোর বাবার নাম শুনবি? তোর বাবাকে দেখবি? চল। বব্রবাহনের হাতটা নিয়ে গেল টানতে টানতে ভগবানের চরণে। ওই দেখ, ওই যে কালো শশী দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা কর। ও যদি কোনোদিন তোর বাবার পরিচয় দেয়, তবে তুই সেই দিন বাবার পরিচয় পাবি। আর যদি আজকের পর থেকে কোনোদিন জানতে চাস যে তোর বাবাকে, সেই দিন তোর মায়ের মৃত্যু মুখ দর্শন করবি। চিত্রাঙ্গদার কথা শুনে বব্রবাহন কোমরটা জড়িয়ে ধরে বলল, মা, আমি কথা দিলাম, বাবার কথা বললে তুমি যখন কষ্ট পাও, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আমি আমার বাবার কথা জানতে চাইবো না। এই দেহে প্রাণ থাকতে আমি জানতে চাইবো না আমার বাবা। দেখতে দেখতে সেই বব্রবাহনের বয়স হলো আজকে 20টা বছর। 20 বছরের ছেলে একদিনের জন্য জানতে চায় না তার বাবাকে, কিন্তু 20 বছরের ছেলেটা জানে আমার বাবা বেঁচে আছে। কারণ মায়ের শীতের সিঁদুর আছে, হাতে শাখা আছে। রাতের অন্ধকারে মা নিজে মালা গাঁথে, সেই মালা সকালবেলা গঙ্গার জলে ভাসায়। কারণ বব্রবাহন বড় 20 বছরের ছেলে, মানে প্রাপ্ত যৌবন বয়সের ছেলে। সে ভালো করে জানে তার বাবা জীবিত। কিন্তু বাবা আজকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা 20 বছরের ছেলে বব্রবাহন ধরেছে। ধরে বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে এলাম। কৃষ্ণ অর্জুন ঘোড়াটা ছাড়াতে এসেছে মণিপুর রাজ্যে। এইবার বব্রবাহন ঘোড়াটা নিয়ে মার কাছে গেছে। ওমা, মা গো, 20 বছর পরের কথা বলছি। ওমা মা, কি সুন্দর একটা
একটা ঘোড়া ধরেছি, দেখো কি সুন্দর সাজানো, মনে হচ্ছে কোন যজ্ঞের ঘোড়া। ওমা, ওই দেখো ঘোড়ার গায়ে কি লেখা আছে জানো? প্রথমে লেখা আছে 1 নম্বর দিয়ে যুধিষ্ঠির। বলে বাবা ও তো হস্তিনাপুরের রাজা, নামটা শুনেছি। বলে জানো মা, তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীম। তা মা বলছে বাবা হয়তো ওর ভাইটাই কেউ হবে, ওই জন্য নামটা লেখা। বলে জানো মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না নামটা শুনেছে চিত্রাঙ্গদা বলে উঠলেন, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে। কারণ ওই ঘোড়াটা যদি তুই ধরে রাখিস তাহলে ওই ঘোড়ার জন্য আমি মারা যাব, তুই মারা যাবি, আমার গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে। মা, তুমি এরকম পাগলিনী হয়ে গেলে কেন? আমি যুধিষ্ঠির কথা বললাম, তুমি চিৎকার করে উঠলে না। ভীমের কথা বললাম, তুমি চিৎকার করে উঠলে না। কিন্তু এই 3 নম্বরের নাম অর্জুনের কথা বলতে তুমি চিৎকার করে উঠলে কেন? খোকা, আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। 20 বছরের ছেলের আর কি জানতে বাকি রইল? মা, আমি তো তোমার এই 20টা বছর ধরে আমি তো বাবার কথা জানতে চাই না। তাহলে হঠাৎ যুধিষ্ঠির কথা বললাম, আমার বাবার প্রশ্ন এলো না। ভীমের কথা বললাম, বাবার প্রশ্ন এলো না। তাহলে অর্জুনের কথা বলতে তুমি আমার বাবাকে টেনে আনলে কেন? আমি তো আমার বাবার প্রশ্নই তুলিনি এখানে, কিসের জন্য তুমি অর্জুনের সঙ্গে আমার বাবাকে টেনে এনেছো? তাহলে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক আছে? না না বাবা, না, আমি তোকে কথাটা বলতে পারবো না। 1000 বার জানতে চাইলে আমি তোকে বলতে পারবো না। মা, বাহ বাহ মা, বাহ, জগতে তুমি সতী নারী হয়ে থাকবে, আর এই সমাজে তুমি আমাকে জারক সন্তান করে তুলেছো। আমার পিতৃ পরিচয় নেই, আমি 20টা বছরের ছেলে। সবাই আমায় প্রশ্ন করে, আমার বাবাকে আমি বলতে পারি না, সমাজ আমাকে জারক সন্তান বলে। তবু কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করি না, কারণ তুমি বলেছো বাবার কথা বললে আমি নাকি তোমার মরা মুখ দেখবো। কোনোদিন আমি জানতে চাই না, কারণ আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার আজকের এত বড় করেছো। কিন্তু আজকের আমি তোমায় ছাড়বো না। অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক তোমার বলতে হবে। আজ আমি বড় হয়েছি মা, আর আমি সেই ছোট্ট ছেলে নেই। চিত্রাঙ্গদা বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরল। খোকা, তুই যে প্রশ্নটা আমাকে করলি, আজ আমি সব বলবো তোকে। যে কথাটা আজকের 20 বছর আমি তোকে বলতে পারিনি, সেই কথাটা আজ আমি তোকে বলবো। শোন বাবা, এই তৃতীয় পাণ্ডব অর্জুন কেউ নয়, অন্য কেউ নয়। এই তৃতীয় পাণ্ডব অর্জুন হলো তোর পিতা। বব্রবাহন বলে উঠলেন, মা, এতদিন আমি ভেবেছিলাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, আমি ভেবেছিলাম আমি কোনো সাধারণ ঘরের সন্তান। কিন্তু মা, আজকে আমি জেনে গেলাম আমার বাবা যদি বীর হয়, আমি তারই সন্তান, মহাবীর বব্রবাহন। আমার বাবার মতো আমার সূর্যের তেজ রয়েছে। আমি কথা দিলাম মা, তোমার এই বব্রবাহন কথা দিল, আমার বাবাকে তোমার কাছে এনে হাজির করব করব করব। খোকা, তুই পারবি তোর বাবাকে আনতে? পারবো মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো। আর ওদিকে বাবা অর্জুন আর কৃষ্ণ দয়াময় এসে গেছে ঘোড়াটাকে ছাড়াবার জন্য। খবর পেয়ে গেল বব্রবাহন, কৃষ্ণ এসেছে আর তার পিতা এসেছে ঘোড়াটা নিয়ে যাবার জন্য। চিত্রাঙ্গদা বলল, বাবা কথা দে তোর বাবাকে একবারের জন্য আমার কাছে আনবি। আর শোন, তোর বাবা তো তোকে চিনতে পারবে না, একটা কাজ কর, সেই যে 20 বছর আগে যে মালাটা পরিয়েছিল
সেই শুকনো মালাটা রেখে দিয়েছিল চিত্রাঙ্গদা। মালাটা নিয়ে বব্রবাহনের হাতে তুলে দিয়েছি। যা বাবা, আর বলবি এই মণিপুর রাজ্যে 20 বছর আগে আমাকে বিয়ে করেছিল, আমার নাম বলবি, ঠিক চিনতে পারবে। আর সবশেষে চিনতে না পারলে তুই এই মালাটা দেখাবি, দেখবি চিনতে পারবে। আর শোন, আর একটা কথা, ওই রথের সামনে একজন আছে, সবার আগে তাকে প্রণাম করবি। তারপরে পিছনে আছে তোর বাবা, তাকে প্রণাম করবি। ও মামা, সামনে যে দাঁড়িয়ে থাকবে কে গো? ওই তো বিশ্ব পিতা, ওই তোর পরম পিতা। আগে কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে, আগে তাকে প্রণাম করবি। তারপরে পিছনে তোর বাবা থাকবে, তাকে প্রণাম করবি। ঠিক আছে মা, তুমি আমার আশীর্বাদ করো, আমি বাবাকে যেন তোমার কাছে এনে দেখাতে পারি। এইবার যেই না শঙ্খধ্বনি হচ্ছে, বব্রবাহনের কাছে ঘোড়াটা ছাড়াতে এসেছে। বব্রবাহন গিয়ে ষষ্ঠাঙ্গে কৃষ্ণ চরণে দণ্ডবাদ প্রণাম। ভগবান আশীর্বাদ করলো। পিছনে গিয়ে যেই না তৃতীয় পাণ্ডব অর্জুনের চরণে দণ্ডবাদ প্রণাম, আর প্রণাম করে ডাক দিল বাবা। কে? তুই আমায় বাবা বলে ডাকছিস কেন? আমি তোর বাবা হব কেন? আমি তোর বাবা নই। সখা কৃষ্ণ, এর কি গন্ডগোল হয়েছে? ও আমাকে বাবা বলে ডাকছে, আমি ওর বাবা হব কেন? ভগবান মনে মনে ভাবছে, এখনো চিনতে পারছে না। চেনাবার মালিক তোমার বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী। কে গো? সবাই তো মায়াতে জড়িয়ে আছি, কার জন্য? ওই বেটার জন্য। মায়ার দড়িটা তো টেনে বেঁধে রেখেছে, ওই জন্য সংসার ছেড়ে যেতে পারছি না কৃষ্ণ ভজনের পথে। আর যাদের যাদের মায়ার দড়িটা খুলে দিয়েছে, লালা বাবু সংসার ত্যাগ করে চলে গেছে, রঘুনাথ দাস সংসার ত্যাগ করে চলে গেছে, নরোত্তম দাস ঠাকুরের সংসার ত্যাগ করে চলে গেছে, জয়দেব গোস্বামী সংসার ত্যাগ করে চলে গেছে। ভুরি ভুরি প্রমাণ। বিল্লা মঙ্গল যে একটা পতিতার প্রেমে মগ্ন, সে যেদিন মায়ার দড়ি খুলে দিল, সেদিন সংসার ত্যাগ করে চলে গেল। আর ওই বেটা তো সর্বঘাটের কাঁঠালি কলা, মায়ার দড়িতে আমাদের বেঁধে রেখেছে, তাই তো কৃষ্ণ ভজনের অধিকার পাচ্ছি না। আর যেদিন ওই ছেলেটা মায়ার দড়ি কেটে দেবে, সেদিন সবাই নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান কি করেছে? মায়ার দড়িটা ধীরে ধীরে টাইট দিয়ে দিচ্ছে। আর যেই না টেনে বেঁধে দিল, আজকের বব্রবাহন বলে উঠলেন, পিতা গো, তুমি মনে করে দেখো 20 বছর আগেকার কথা। তুমি বনবাসে আসাকালে আমার মা চিত্রাঙ্গদাকে তুমি বিয়ে করেছিলে। 2 বছর আমার মাকে রেখে দিয়ে 2 বছর পরে তুমি হস্তিনাপুরে ফিরে গেলে। ও গোপীনা, মনে পড়ে বাবা সেই 20 বছর আগে করার কথা মনে পড়ছে না। এইবার সেই যে শুকনো গাথা মালা বব্রবাহন বাবার কাছে নিয়ে দেখালো, দেখো পিতা, এই সেই মালা, যে মালা তুমি আমার মায়ের গলায় পরাইছিলে। আর ওদিকে ভগবান মায়ার দড়িটা ভালো করে টাইট করে দিয়েছে। আর যেই না টেনে বেঁধে দিল ভগবান, যেই না বেঁধে দেওয়া, ওদিকে অর্জুনের মনে পড়ে
সত্যি তো আমি 20 বছর আগে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলাম, সবটাই মনে পড়ে যাচ্ছে। তাই তো, তবে কি আমি 2 বছর পরে ফেলে চলে গিয়েছিলাম আমার ভালোবাসার ফসল এই বব্রুবাহ? আমি তো বুঝতে পারছি না। আর যেই না মালাটা চিনতে পেরেছে, সঙ্গে সঙ্গে অর্জুন ওই বব্রুবাহকে খোকারে ওরে আই আই আমার বুকে আয় রে নিতাই গৌর হরিবল। আমার হৃদয়ে যেই না বাবা আজকের বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরে বলল খোকা, ভগবান বলে বাবা বাবা বেটা তো ঠিক চিনতে পেরে গেল। এদিকে আমার গঙ্গার অভিশাপটা কি করে এবার ফলবে? ভগবান এবার মায়ার দড়িটা ধীরে ধীরে খুলছে। এরকম বদমাস দেখেছো? সর্বঘাটে বেটা আছে, ও সবার, ও কারোর একার নয়। এক্ষুনি গিরোটা বেঁধে দিল, আর এক্ষুনি আস্তে আস্তে খুলছে। আর যেই না মায়ার দড়ি খুলে দেয়, আর যেই না খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা মায়াটা কেটে গেছে, সব ভুলে গেছে। আর যেই না ভুলে গেছে বাবা, যেদিন আমার কৃষ্ণ জগৎকে সব ভোলাবে তবে ভুলবে। এইবারে যেই না অর্জুনে ভুলে গেল, বব্রুবাহনকে ঠেলে দিয়েছে, চলে যা, আমি তোর মায়াতে পড়ে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম তুই আমার ছেলে। এই তোর মা হলো একটা দিশারিণী, তোর মা হলো একটা কুলটা, তোর মা হলো অসতী। বব্রুবাহন বলেন অর্জুন, তুমি যদি আমার পিতা না হতে, এই মুহূর্তে আমি অস্ত্র দিয়ে তোমার মস্তক ছেদন করে দিতাম। তবে যে মুখে তুমি আমার মাকে কটু কথা বলেছো, আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, তুমি যদি আমার পিতা না হতে এখনই মস্তক ছেদন করতাম। তাই আমি তোমাকে বলে গেলাম, কাল সকালবেলা আমি যুদ্ধের আহ্বান জানিয়ে গেলাম, আমার সঙ্গে যুদ্ধ করে তুমি জয়ী হও, তবে তুমি তোমার ঘোড়াটা নিয়ে হস্তিনাপুরে ফিরতে পারবে। ওগো পিতা, আমি প্রতিজ্ঞা করে সজোরে বব্রুবাহনের পিঠে অর্জুন লাথি মেরেছে। দূর হয়ে যা অপদার্থ, কার কোন ঘরের সন্তান আজ আমাকে এসে বাবা বলে ডাকছিস? আবার বড় বড় কথা। কাল সকালবেলা যুদ্ধ হবে তোর সঙ্গে আমার, দেখা যাক ওই যুদ্ধে কে জয়ী হয়। ওই যে বললাম, ঘটাবার মালিক তো একজন, বিশ্বের শ্রেষ্ঠ মালিক কৃষ্ণ দয়াময়। মায়ার দড়ি খুলে দিল, শত্রুতা হয়ে গেল। এইবার বব্রুবাহন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। আর মা যেই না দেখেছে, দেখে না ছেলের পিঠে একটা লাথির চিহ্ন। মা বলছে, হ্যাঁ রে খোকা, কে তোকে লাথি মেরেছে? বব্রুবাহন বলে উঠলেন, মা গো, সবার বাবারা হাত দিয়ে আশীর্বাদ করে, 20 বছর পরে আমার বাবা আমায় পা দিয়ে আশীর্বাদ করেছে। কি হয়েছে তো শোনো মা, ও যদি আমার বাবা না হতো, যে ভাষায় তোমার নামে কথা বলেছে, আমি ওই মুহূর্তে ওখানেই ওকে বধ করে দিতাম। কিন্তু দিইনি, কেন জানো? শুধু তোমার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যাব বলে। শোনো মা, কাল সকালবেলা অর্জুনের সঙ্গে আমার যুদ্ধ, তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন সকালবেলা অর্জুনের সঙ্গে যুদ্ধে গিয়ে জয়ী হতে পারি। না,
না বাবা, তুই যুদ্ধ করিস না। হ্যাঁ গো, মা কোন দিকে যাবে? ছেলেকে আশীর্বাদ করলে ছেলে জয়ী হবে, শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবে। আর ওদিকে যদি স্বামীর পক্ষে ধরে ফেলে তাহলে এদিকে সন্তান মারা যাবে। মা কোন দিকে যাবে? মা কিছুতেই বব্রবাহনকে আশীর্বাদ দিতে পারছে না। বব্রবাহন কেঁদে বললেন, মা আমি জানি তুমি আমায় আশীর্বাদ দেবে না, কারণ আমার আশীর্বাদ দিলে তোমার তো শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে। তাহলে তুমি কি করে আমায় আশীর্বাদ দিতে পারবে? বেশ মা, আমার আশীর্বাদ দিতে হবে না, তবে যে ভাষায় তোমায় কথা বলেছি ওইটা শোনার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার এত কষ্ট হতো না। আমি আসি মা, সকাল হলে আমি যুদ্ধে যাব। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো চিত্রাঙ্গদা মা। খোকা রে, 20 বছর যে আমার কাছে ছিল না তার স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে ছিলাম, আর নয় জীবনের যে কটা দিন থাকবো তার স্মৃতিটুকু নিয়েই আমি থাকবো। আই বাবা। চিত্রাঙ্গদা বব্রবাহনের মাথায় হাত দিয়ে বলল, যা বাবা, তুই যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে আসবি।